দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ইরান যুদ্ধের যে প্রভাব আমাদের ডলার মার্কেটে অলরেডি পড়তে শুরু করেছে, কি প্রভাব পড়ছে এবং কতটা ডলারের দাম বেড়েছে। আমরা যদি দেখি যে গত এক সপ্তাহ ধরে ইরান যুদ্ধ যে শুরু হয়েছে তখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে কারেন্সি মুভমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়েছে। ইন্ডিয়ার রুপি আমরা দেখেছি ড্রাস্টিক্যালি ফল করেছে ডলারের এগেনস্টে, কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম যে প্রথম এই সপ্তাহের অর্থাৎ রবিবার এই সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের দরপতন দেখেছি। এর আগে কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবল ছিল 122 টাকা 30 পয়সার মধ্যে। আমরা যদি দেখি আমাদের প্রিভিয়াস ট্রেন্ড 122 টাকা 30 পয়সা ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট, এই রেটটা গত প্রায় 6 মাস ধরে কিন্তু স্টেবল ছিল এবং বাংলাদেশ ব্যাংকগুলো থেকে এই রেটে ডলার কিনছিল, কারণ মার্কেটে প্রচুর ডলার ছিল। কিন্তু হঠাৎ করে রবিবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডলারের দামে বড় ধরনের একটি হাইক দেখা যাচ্ছে, অর্থাৎ টাকার মূল্য কমেছে, ডলারের দাম বেড়েছে। এই 122 টাকা 30 পয়সা থেকে রবিবার এক লাফে এটি প্রায় 122 টাকা 55 পয়সা পর্যন্ত ট্রেড হয়েছে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ মার্কেটে। যদিও বাংলাদেশ ব্যাংক থেকে ভার্বালি ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে 122 টাকা 45 পয়সার উপরে যেন তারা ট্রেড না করে, কিন্তু এটা সাধারণত ভার্বাল ইনস্ট্রাকশন, আপনারা জানেন এটা মার্কেট মুভমেন্টের উপর ডিপেন্ড করে, ব্যাংকগুলো এটা মানতে বাধ্য না। এবং এটা যেহেতু ডলার মার্কেট অলরেডি স্ট্রেসড দেখা যাচ্ছে, যে কারণে তারা 122 টাকা 50 পয়সা পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড করেছে। তার মানে একদিনে প্রায় ম্যাক্সিমাম 25 পয়সা ডলারের দাম বেড়েছে। এটা আমি অফিসিয়াল রেট অর্থাৎ রেমিটেন্স রেটের কথা বলছি বা এলসি রেটের কথা বলছি, যেই রেটে এরকম আশেপাশে রেটেই আসলে ব্যাংকগুলো রেমিটেন্স কিনেছে, রেমিটেন্স অথবা এলসি সেটেলমেন্ট করেছে, এলসির পেমেন্ট করেছে। তো এটা কেন হঠাৎ করে স্ট্রেস কেন? যদিও আমাদের রেমিটেন্স ইনফ্লো সবগুলো দেশ মিলেও যদি আমরা দেখি এটি এখনও নর্মাল রয়েছে, কিন্তু মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো থেকে একটু স্লো হয়েছে ব্যাংকগুলো দাবি করছে। এছাড়া আমাদের যেহেতু গ্লোবাল মার্কেটে যেহেতু অয়েলের প্রাইস, এনার্জির প্রাইস অনেক বেড়েছে এবং সরকার কিন্তু অলরেডি মুভ করতে শুরু করেছে স্পট মার্কেট থেকে সব কিনতে। অনেক এনার্জি এখন আমাদের পাইপলাইনে রয়েছে, বাংলাদেশে ঢুকবে খুব শীঘ্রই। তো সেখানকার পেমেন্টগুলো অলরেডি বিভিন্ন পেমেন্ট বিপিসি থেকে অর্থাৎ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে পেমেন্টের বিলগুলো ব্যাংকগুলোর কাছে এসেছে। তো ব্যাংকগুলো বলছে যে তারা এই ডলারটা মার্কেট থেকে কিনছে, ফলে মার্কেটে এছাড়াও এক ধরনের একটা টেনশনও আছে, যেহেতু প্রথম দিকে যেটা মনে হচ্ছিল যে ইরান ওয়ার হয়তো খুব বেশি দিন কন্টিনিউ করবে না, কিন্তু এখনও সেটি কন্টিনিউ করছে এবং এটা কতদিন কন্টিনিউ করবে সেটা এখনও কেউ জানে না। এইটা থেকে এক ধরনের গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটেই একটা টেনশন কাজ করছে, সেই টেনশনেরও কিন্তু একটা প্রভাব রয়েছে। যদিও ব্যাংকগুলো এখনও বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার কিনতে যায়নি, তার মানে ব্যাংকগুলো যদিও মার্কেটে স্ট্রেস রয়েছে কিন্তু ব্যাংকগুলোর কাছে এখনও ডলার রয়েছে, যে কারণে বাংলাদেশ ব্যাংকে এখনও সেল করতে হয়নি। বাট বাংলাদেশ ব্যাংক যেটি করেছে, যে বাংলাদেশ ব্যাংক কিন্তু সর্বশেষ যেটি তাদের গত 6 মাস ধরে আমরা দেখছিলাম যে তারা প্রায় প্রতিদিনই অকশনে ব্যাংকগুলো থেকে ডলার কিনছিল, সেটি কিন্তু 2 মার্চ সর্বশেষ তারা ডলার কিনেছে, এরপর থেকে আর অকশন কল করেনি। এটি এক ধরনের একটা প্রিকশন স্ট্যান্ড হিসেবে তারা এই ডলার কেনা বন্ধ করেছে এবং বাংলাদেশ ব্যাংক এখন ক্লোজলি অবজার্ভ করছে যে তারা যদি প্রয়োজন হয় তাহলে মার্কেটে ডলার সেল করবে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমরা দেখি, তাহলে কিন্তু সেখানে অলরেডি সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেন করেছে হিউজ পরিমাণ ডলার, তার প্রায় 12 বিলিয়ন ডলার আমরা বিভিন্ন মিডিয়া রিপোর্টে দেখেছি যে তারা সেটা মার্কেটে ইনজেক্ট করছে, যাতে করে তাদের যেহেতু রুপির প্রাইস খুব দ্রুত ফল করছে তাদের সেটি জন্য ঠেকানো যায়। তো বাংলাদেশে আমরা রবিবার থেকে আসলে ডলার মার্কেটে একটি অস্থিরতার লক্ষণ দেখছি, যেটি গত 6 মাসে স্টেবল ছিল, তবে এটি আনএক্সপেক্টেড না। আমরা যদি একটু দেখি যে অলরেডি শনিবারে বাংলাদেশ ব্যাংক একটি মিটিং করেছিল, কনসালটেশন মিটিং ইকোনমিস্টদের সাথে। সেখানে কিন্তু ইকোনমিস্টরা অলরেডি হিন্টস দিয়েছে যে আমাদের ডলার প্রাইস হয়তো এক্সচেঞ্জ রেট হয়তো অ্যাডজাস্ট করা লাগতে পারে, যেহেতু অনেক বড় ডিমান্ড আসবে ডলারের জন্য, যেহেতু আমরা ইম্পোর্ট কান্ট্রি, ফলে সরকারের পক্ষ থেকেও বড় অঙ্কের ডলারের ডিমান্ড আসবে তাদের ইম্পোর্ট করার জন্য, এনার্জি ইম্পোর্ট করার জন্য। যেহেতু প্রাইস বেড়েছে, সেম ভলিউম আমরা হয়তো হাই প্রাইসে আমাদেরকে কিনতে হবে, তখন অনেক বেশি ডলারের প্রয়োজন হবে। এই ডলারটা যখন রিজার্ভ থেকে খরচ করতে হবে, তো আমাদের আরেকটি চ্যালেঞ্জ হলো রিজার্ভকে
প্রোটেক্ট করা, যেটি ইকোনমিস্টরা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের প্রায়োরিটি দেওয়া উচিত যে রিজার্ভকে প্রোটেক্ট করা, প্রয়োজনে এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্ট করা, অর্থাৎ ডলারের দাম একটু বাড়িয়ে। তো সেটি আমরা দেখছি যে মার্কেটে অটোমেটিক্যালি ডলারের রেট মুভ করতে শুরু করেছে এবং বাংলাদেশ ব্যাংকও সেটি মুভ করতে দিচ্ছে। সেটি এখন এ কারণে আমরা ডলারের দাম বাড়তে দেখছি। তবে এটি কত দূর যাবে এটি ডিপেন্ড করে আসলে আমাদের গ্লোবাল মার্কেটের বৈশ্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। এবং আমরা যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটিও কিন্তু কমতে শুরু করেছে। সেটি যদি আমরা দেখি যে এটি $30 বিলিয়ন ওপরে ছিল। IMF-এর হিসাব অনুযায়ী, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের $30.3 বিলিয়ন কিন্তু ছিল জাস্ট রবিবার পর্যন্ত। কিন্তু এর মধ্যে আবার আমাদের আকু পেমেন্ট অর্থাৎ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, যেটি আমাদের রিজিওনাল যেই পেমেন্টগুলো সেটি একটু বাইলেটারাল যে পেমেন্টগুলো হয় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এসব বিভিন্ন দেশের সঙ্গে আমাদের রিজিওনাল একটা পেমেন্ট সিস্টেম রয়েছে, যেটাকে আমরা বলছি আকু পেমেন্ট। সেই পেমেন্টটা মানে 2 মাস পরই করা হয়। সেটি আমরা দেখছি যে $1.37 বিলিয়ন এই পেমেন্টটা করা হয়েছে। ফলে আমাদের রিজার্ভ এখন $30 বিলিয়ন নিচে নেমে এসেছে, এখন $29 বিলিয়ন মধ্যে রয়েছে। তো তার মানে এটি বোঝা যাচ্ছে যে ডলার মার্কেটে একটি স্ট্রেস অলরেডি দেখা যাচ্ছে। আমাদের রিজার্ভের উপরও এই ফার্স্ট টাইম আমরা হিট দেখছি। আমরা কিন্তু গত 6 মাসে আমরা দেখেছি রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বিল্ড আপ হচ্ছিল। যে রিজার্ভটা আমরা দেখেছিলাম যে 1 বছর আগে আমাদের ড্রাস্টিক্যালি কমে গিয়েছিল, সেটি আবার গত 6 মাসে বাংলাদেশ ব্যাংক রিবিল্ড করেছে, প্রায় $12 বিলিয়ন রিবিল্ড হয়েছে। এবং এই ফিসকাল ইয়ারে, রানিং ফিসকাল ইয়ারে কিন্তু বাংলাদেশ ব্যাংক $5.4 বিলিয়ন মার্কেট থেকে কিনেছে, সেটিও আমাদের রিজার্ভ বিল্ড আপে হেল্প করেছে। এছাড়া আমাদের রেমিটেন্স ইনফ্লো, এক্সপোর্ট এগুলো অনেক ভালো ফ্লো ছিল। অন্যদিকে আমরা যে খরচ করি ইম্পোর্ট অনেক কম ছিল, ইলেকশন এবং আমাদের ব্যবসায়িক পরিস্থিতি ভালো না ইত্যাদি কারণে আমাদের ইম্পোর্টের ডিমান্ড কম ছিল। তো সব মিলে এই সুযোগে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রিবিল্ড করেছিল। তো সেটি এখন কিন্তু সেই খরচের, এই যে রিজার্ভ রিবিল্ড করার অন্যতম কারণ কিন্তু যে আমাদের যখন এরকম খারাপ দিন আসবে বা এরকম ক্রাইসিস টাইম আসবে, সেটা যেন সাপোর্ট দেওয়ার মতো পর্যাপ্ত রিজার্ভ থাকে। তো সেটি আমরা দেখছি যে এখন আমাদের সেই খরচের চাপটা অলরেডি আসতে শুরু করেছে। এখন এটি আসলে বাংলাদেশ ব্যাংক কীভাবে সামাল দিবে সেটি এখন তাদের উপর ডিপেন্ড করছে, তারা ডলার সেল করবে না প্রাইস আরও বাড়াবে। তবে আমাদের এটার ইমিডিয়েট ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইনফ্লেশনের উপর এসে পড়ে, অর্থাৎ ডলারের প্রাইস বাড়ার সাথে সাথে আমাদের সকল পণ্যের উপর এই প্রাইসের ইম্প্যাক্টটা পড়ে যায়। যেহেতু আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের ফুডের উপরে এই ইম্প্যাক্টটা পড়বে। আমাদের এটাকে আমরা বলি ইম্পোর্টেড ইনফ্লেশন। যেহেতু আমাদের এনার্জি প্রাইসের দামটা যদি বেড়ে যায় তখন কিন্তু এগুলো সব কিছুর উপর একটা প্রভাব পড়বে, সেটি তো আছে ইম্পোর্টেড ইনফ্লেশন। আবার একই সাথে ডলারের রেট যখন অ্যাডজাস্ট করা হবে, অর্থাৎ ইম্পোর্টের খরচ বেড়ে যাবে। আগে যেটা আপনি 122 টাকা 30 পয়সা কিনতেন, সেটি এখন যখন আপনার 123 টাকা বা 24 টাকায় কিনতে হবে, তখন কিন্তু এই যে দামটা এটা কিন্তু পাস অন করবে কনজিউমারের উপর। তো আমরা কিন্তু অলরেডি আমাদের ইনফ্লেশন একটা বড় হেডেক ছিল গত 2 বছর ধরে। সেটি আমরা দেখেছি যে কিছুটা বাংলাদেশ ব্যাংক কমিয়ে আনতে পেরেছিল। ডাবল ডিজিট কিন্তু ছিল, আমরা যদি 1 বছর আগেও দেখি, সেটি কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনা হয়েছিল। 8.5% জানুয়ারি পর্যন্ত ছিল। বাট ফেব্রুয়ারিতে যে লেটেস্ট ইনফ্লেশন আমরা কিন্তু অলরেডি দেখছি যে আমাদের ইনফ্লেশন বেড়ে গেছে, এটি কিন্তু 9% ক্রস করে গেছে। সো এই যে ডলার মার্কেটের অস্থিরতা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের ইনফ্লেশন আরও বাড়তে থাকবে, যেটি আমরা রাশিয়া ইউক্রেনের কনফ্লিক্ট যখন শুরু হয় তখন কিন্তু আমরা এই সিচুয়েশনটা ফেস করেছিলাম। তখন কিন্তু আমাদের রিজার্ভ ড্রাস্টিক্যালি কমেছিল, ডলারের দাম অনেক বেড়েছিল এবং আমাদের ইনফ্লেশনও ডাবল ডিজিটে চলে গিয়েছিল। তো সেটি কিছুটা কুল ডাউন হতে যখন শুরু করেছে, এটি আবার নতুন একটি বৈশ্বিক ক্রাইসিসের কারণে আমরা আবার সেই দিকেই যাচ্ছি। এখন দেখা যাক যে আসলে এটা কতদিন স্থায়ী হবে সেটির উপর আসলে ডিপেন্ড করে আমাদের ডলার মার্কেটের স্থিতিশীলতা আসলে কতদিন ধরে রাখতে পারবে বাংলাদেশ ব্যাংক। তো এটি একটি চ্যালেঞ্জিং টাইম আসলে সবার জন্যই। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।